আজকে দেখব উত্তর ভারতের বিশাল পর্বত শ্রেণী। উত্তর ভারতের বিশাল পর্বত শ্রেণী মানেই উত্তর ভারতের উত্তর দিকে কোন পর্বত শ্রেণী? হিমালয় পর্বত শ্রেণী। তো আজকে দেখব হিমালয় সম্পর্কে। এই হিমালয় কিন্তু হিমালয়ের জন্যই ভারতে ওয়েদার চেঞ্জ হয়, এটা আমি আবহাওয়াতে বলে দিয়েছিলাম। তো আজকে যেটা দেখবো উত্তর ভারতের বিশাল পর্বতমালা। পর্বত শ্রেণী কাকে বলে? অনেকগুলা মাউন্টেন নিয়ে যে শ্রেণী, সেটাই হচ্ছিল পর্বত শ্রেণী। এই হিমালয়কে বলা হয় অ্যাবট অফ স্নো। অ্যাবট অফ স্নো মানে কি বলতো? অ্যাবট অফ স্নো মানে কি বলতো? অ্যাবট মানে কি? অ্যাবট মানে ঘর, বাসস্থান। অ্যাবট অফ স্নো, তাহলে অ্যাবট অফ স্নো কাকে বলা হয়? হিমালয়কে বলা হয়। পর্বত কাকে বলে? পর্বত কাকে বলে? সমুদ্র পৃষ্ঠ থেকে 900 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন স্থলভাগকে বলা হয় পর্বত। পর্বতের ডেফিনেশন পরীক্ষায় কোনো জীবনে আসবে না, খালি জানিয়ে রাখো। সমুদ্র পৃষ্ঠ থেকে 900 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট স্থলভাগকে বলা হয় পর্বত। এইরকম অনেকগুলো পর্বত নিয়ে যে চেইনটা তৈরি হয় সেটাকে কি বলা হয়? পর্বত শ্রেণী। হলো তো? তো আজকে আমরা কোন পর্বত শ্রেণী সম্পর্কে পড়বো? হিমালয় পর্বত শ্রেণী সম্পর্কে পড়বো। হিমালয়, এই হিমালয়ে অ্যাবট অফ স্নো বললাম। এই হিমালয়ের উৎপত্তি সম্পর্কে যদি জানি, উৎপত্তি সম্পর্কে শুধু বলি, অনেক বছর আগে পৃথিবীতে শুধুমাত্র একটাই স্থলভাগ ছিল। একটাই স্থলভাগ ছিল। এই স্থলভাগটাকে কি বলা হয়? এই স্থলভাগটাকে বলা হয় পেনজিয়া। কি বলা হয়? পেনজিয়া। একটাই স্থলভাগ ছিল, যার নাম কি? পেনজিয়া। এবং জলভাগ ছিল, এই জলভাগকে কি বলা হয়? প্যান্থালাসা। কি বলা হয়? প্যান্থালাসা। বুঝলে তো? এই পেনজিয়া যে স্থলভাগটা, এই স্থলভাগটা আস্তে আস্তে টুকরা হইতে থাকে। টুকরা হয় বর্তমানে 7টা টুকরা। কেননা আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপটাকে দেখি, প্রত্যেকটা টুকরা যদি জড়ো করি তাহলে দেখবা একটাই টুকরা হবে, তাই না? পাজলের মতো অনেক। তো এই পেনজিয়া সবার প্রথমে 7 কোটি বছর আগে 2টা টুকরায় বিভক্ত হয়। একটা টুকরা কি? একটা টুকরা হয়ে যায় লরেশিয়া, আরেকটা হয়ে যায় গন্ডোয়ানা ল্যান্ড। এই লরেশিয়াটাকে, এই পেনজিয়াটা 2টা ভাগে বিভক্ত হয়। একটা কি? লরেশিয়া, যেটাকে আমরা আঙ্গারা ল্যান্ড বলেও জানি। আঙ্গারা ল্যান্ড। আরেকটা টুকরা কি? আরেকটা টুকরা হচ্ছে গোন্ডোয়ানা ল্যান্ড। গোন্ডোয়ানা ল্যান্ড আমাদের ভারতবর্ষ এই গোন্ডোয়ানা ল্যান্ডের অংশ, ঠিক আছে? তো এই পেনজিয়াটা যখন 2টা টুকরা হয়, আস্তে আস্তে 7টা টুকরা হয়, তার আগেই 2টা টুকরা ছিল। একটা হচ্ছিল ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট, একটা ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট, মানে অস্ট্রেলিয়াটা দেখবা ইন্ডিয়ার নিচে। আগে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া একসাথে ছিল, ওই প্লেটটাকে বলা হয় ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট। আর ওপরে ছিল ইউরেশিয়া প্লেট। ইউরেশিয়া কোনটা? মানে ইউরোপ প্লাস এশিয়া। ইউরেশিয়া। তো এই 2টা প্লেট আজকের থেকে 60 কোটি বছর আগে প্লেট সংস্থানজনিত কারণে, ওটা আমি আলাদা পার্টে বলবো, এই 2টা প্লেট পরস্পরকে ধাক্কা দেয়। পরস্পরকে ধাক্কা দেওয়ার ফলে মাঝখানে যে জলভাগ ছিল, সেই জলভাগটাকে বলা হয় টেথিস সাগর, টেথিস সমুদ্র। এই ধাক্কা দেওয়ার ফলে টেথিস সমুদ্রে যত কাদা, মাটি, পাথর যা যা ছিল, সেগুলো ফোল্ড হয়ে উপরে উঠে আসে। উপরে আসার ফলে যে ভূভাগ সৃষ্টি করে, সেইটাই হলো বর্তমানে হিমালয়। বোঝা গেল কি বললাম? তাহলে আমি প্রথমে কি বললাম? আমাদের পৃথিবীতে একটাই স্থলভাগ ছিল, যার নাম কি? পেনজিয়া।
এই আর একটাই জলভাগ ছিল, তার নাম কি? প্যান্থালাসা। আস্তে আস্তে 7টা টুকরা হয়। তার মধ্যে 2টা টুকরা ছিল, একটা ইন্ডো অস্ট্রেলিয়া আর একটা ইউরেশিয়ান প্লেট। দুজনকে ধাক্কা দেওয়ার ফলে মাঝখানে যে জলভাগ, সেটাকে বলা হয় টেথিস সমুদ্র। সেইখানের যে কাদা পাথর এগুলো উঠে গিয়ে কি ভূভাগ তৈরি করলো? হিমালয়। হিমালয়কে ওয়েদার চেঞ্জার বলা হয় ভারতের। এর জন্য ওয়েদার চেঞ্জ হয়, কেননা আমাদের ভারতের ভারতের উত্তরভাগে কি আছে? উত্তর দিকে সাইবেরিয়া আছে, শীতল স্থান। তো এখানে যদি হিমালয় থাকে, ওই ঠান্ডা বাতাসটা আসতে পারে না। ঠান্ডা বাতাস না আসার কারণে আমাদের নাতিশীতোষ্ণ জায়গা, এখানে ভালো ফসল হয়। কেন? ঠান্ডা বাতাসটা আসে না, এই জন্য আমাদের ফসল বেশি হয়। বোঝা গেল তো? তার জন্য এটাকে ওয়েদার চেঞ্জার বলা হয় হিমালয়কে। অ্যাবোর্ড অফ স্নো কাকে বলা হয়? হিমালয়কে বলা হয়। তাহলে হিমালয়ের উৎপত্তি সম্পর্কে আমাদের ক্লিয়ার হয়ে গেল। বোঝা গেল তো? আমি ম্যাপে পরে বোঝাবো, আগে বোর্ডে বলে নিই, পরে লাস্টের দিকে ম্যাপে বলে দেবো। হ্যাঁ, তো এই হিমালয় যদি আমরা পশ্চিম দিক থেকে পূর্ব দিকের বিস্তারে যাই, এই হিমালয় দৈর্ঘ্যের দিক থেকে পশ্চিম দিক থেকে পূর্বতে এরকম অর্ধ চন্দ্রাকারে বিস্তৃত। ঠিক আছে? এরকম অর্ধ চন্দ্রাকারে বিস্তৃত। এই শেপটাকে বো শেপও বলা হয়, ধনুকের মতন শেপও বলা হয়। হ্যাঁ, এর দৈর্ঘ্য কত পশ্চিম থেকে পূর্বে? 2500 কিলোমিটার। কত কিলোমিটার? 2500 কিলোমিটার। এবং যদি আমরা উত্তর দক্ষিণে ওর লেন্থ বিচার করি, তাহলে দেখো এই পাশে মোটা, এই পাশে চিকন। হ্যাঁ, তো মনে রাখবা 150 থেকে 160 থেকে 500 কিলোমিটার বিস্তৃত। এই দিকে হচ্ছিল 500 কিলোমিটার, আর এই দিকে আস্তে আস্তে 150 থেকে 160 কিলোমিটার। তাহলে হিমালয় উত্তর দিক থেকে দক্ষিণে কত কিলোমিটার বিস্তৃত? উত্তর দক্ষিণে গড়ে 160 থেকে 500 কিলোমিটারের মধ্যে। আর যদি পশ্চিম থেকে পূর্বে বিস্তার বলি, কত কিলোমিটার? 2500 কিলোমিটার। এটা বোঝা গেল। এবার এর এক্সপেনশন বলি, ভারতে এর এক্সপেনশন বলি। এই হিমালয় নাঙ্গা পর্বত থেকে উৎপত্তি লাভ করে লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, তারপরে উত্তরাখণ্ড, তারপরে নেপাল, সিকিম, ভুটান হয়ে অরুণাচল প্রদেশে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। তাহলে বোঝা গেল তো? এক্সপেনশনটা আবার একটু আমি ম্যাপে বলে দিলে ক্লিয়ার হয়ে যাবে। আমি ম্যাপ এখন ধরতেছি না, নোংরা হবে, বারবার আমি সংশোধন করতে লাগে। কি বললাম একটু দেখো। কোথা থেকে? নাঙ্গা পর্বত, যেহেতু আগে জম্মু কাশ্মীর নাঙ্গা পর্বতই বলতো, পাক অকুপাইড কাশ্মীর ওইটা। হ্যাঁ, তো যাই হোক, আমি ওইখানে গেলাম না। নাঙ্গা পর্বত থেকে উৎপত্তি লাভ করে 2টা ভাগ হচ্ছে, লাদাখ, জম্মু কাশ্মীর। লাদাখও নিবে, জম্মু কাশ্মীরও নিবে। কোথা থেকে? লাদাখ, জম্মু কাশ্মীর, দেখো হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ হয়ে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। পরে ওইদিকে গিয়ে অরুণাচল প্রদেশ থেকে নিচে দক্ষিণ দিকে নামে, যেটা পূর্বাঞ্চল নামে পরিচিত। এটা আমি পরে বলবো। নাঙ্গা পর্বত থেকে শুরু। যদি আমরা মেন হিমালয় বলি, তাহলে সেটা ওই নাঙ্গা পর্বত থেকেই ধরবো। বোঝা গেল? ওই জম্মু কাশ্মীর, পাক অকুপাইড কাশ্মীরে নাঙ্গা পর্বত আছে, আমি দেখাই। বোঝা গেল? তাহলে আবার বলি, জম্মু কাশ্মীর উত্তর দক্ষিণে কত কিলোমিটার? উত্তর দক্ষিণ বলছি, গড়ে 150 থেকে 500 কিলোমিটার বলবা। পূর্ব পশ্চিমে বিস্তার কোন স্টেট? লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ। বোঝা গেল? তাহলে হিমালয় একটা কি ধরনের পর্বতমালা? নবীন ভঙ্গিল পর্বতমালা। কেমন? ভঙ্গিল পর্বতমালা। তার মানে এটা নবীন ভঙ্গিল পর্বতমালা পাললিক শিলা দ্বারা গঠিত। কোন শিলা দ্বারা গঠিত? পাললিক শিলা দ্বারা গঠিত। হ্যাঁ, এই হিমালয় পর্বতমালা যে ইন্ডো প্লেট
প্লেটের যে কারণটা বললাম, সেই প্লেটগুলো এখনো পরস্পরকে ধাক্কা দিতেছে। ধাক্কা দেওয়ার ফলে এখনো দেখবা এই হিমালয়ের উচ্চতা আস্তে আস্তে বাড়তেছে, তাই না? এই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। কি নাম? মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা কত? এর উচ্চতা ৮,৮৪৯ মিটার। উচ্চতা কত? ৮,৮৪৯ মিটার। এই মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। কোথায় অবস্থিত? নেপালে। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা সবার প্রথম কে পরিমাপ করেন? রাধানাথ সিকদার। রাধানাথ সিকদার হলো। যদি বলে মাউন্ট এভারেস্টে সর্বপ্রথম কে আরোহণ করে? কে আরোহণ করে? তেনজিং নোরগে এবং হিলারি। তেনজিং নোরগে আর কে? হিলারি, এডমন্ড হিলারি। এটা কত? বিশ্বে প্রথম। এটা কে? বিশ্বে প্রথম। যদি বলে বিশ্বে প্রথম মহিলা, মহিলা যদি বলে মহিলাকে জুঙ্কো তাবেই। জুঙ্কো তাবেই। কোথাকার লোক? জাপানের। জাপান, জুঙ্কো তাবেই। যদি বলে ভারতে প্রথম মহিলা, প্রথম মহিলা কি বলবা? বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল। এটা আমরা আগেই বলে আসছি। তাহলে হিমালয় পর্বতমালা মেইনলি কোন শিলার দ্বারা গঠিত? পাললিক শিলা। জানোই টেথিসের নিচ থেকে উঠবে পাললিক শিলাই উঠবে। হ্যাঁ, এটা কেমন পর্বত? ভঙ্গিল পর্বতমালা। পর্বত অনেক ধরনের হয়, ক্ষয়জাত পর্বত হয়, ভঙ্গিল পর্বত হয়, আগ্নেয়গিরি হয়, অনেক ধরনের হয়, তাই না? তার মধ্যে এটা কোনটা? ভঙ্গিল পর্বত, ফোল্ডেন মাউন্টেন। এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা কত মিটার? ৮,৮৪৯ মিটার। সবার প্রথমের হাইট পরিমাপ করে কে? রাধানাথ সিকদার। সবার প্রথম মাউন্ট এভারেস্ট জয় করে কে? এবং এডমন্ড হিলারি। হলো তো? এডমন্ড হিলারি নিউজিল্যান্ডের লোক, মনে রাখবে। এডমন্ড হিলারি। নোরগে ইন্দো নেপাল। ইন্দো নেপাল কোন পার্টের হয়তো। তাহলে সবার প্রথম কোন মহিলা এভারেস্ট শৃঙ্গ জয় করে? কোথাকার লোক ছিল? ভারতের প্রথম মহিলা বাচেন্দ্রী পাল। এটা কি ধরনের? ভঙ্গিল পর্বত। দিন দিন উচ্চতা ওর বাড়তেছে। বোঝা গেল? হিমালয় উৎপত্তি বলে দিলাম। হিমালয় কোথায় কতদূর বিস্তৃত, কোন এক্সপেনশন, কোন কোন স্টেট, কোন কোন দেশ, সেটাও বলে দিলাম। হ্যাঁ, এইবার হিমালয় পর্বতমালার শ্রেণী করি। এই হিমালয়কে যখন ক্লাসিফিকেশন করব, হিমালয়ের যখন ক্লাসিফিকেশন দেখব, তখন এই হিমালয়কে উত্তর থেকে দক্ষিণে যদি ভাগ করি, উত্তর থেকে দক্ষিণে যদি ভাগ করি, উত্তর থেকে দক্ষিণে হিমালয় 4টা ভাগে বিভক্ত। হিমালয় কয়টা ভাগে বিভক্ত? 4টা ভাগে বিভক্ত। 1 নাম্বার হচ্ছিল ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়, ট্রান্স হিমালয়, এইটাকে বলা হয় টেথিস হিমালয়। টেথিস হিমালয়, ট্রান্স হিমালয়। 2 নাম্বারটা বলি, 2 নাম্বারটা হচ্ছিল গ্রেটার হিমালয়। গ্রেটার হিমালয়, এটাকে হিমাদ্রিও বলা হয়। হিমাদ্রিও বলা হয়, আবার ইনার হিমালয়ও বলা হয়। ইনার হিমালয়, ইনার হিমালয়ও বলা হয়। 3 নাম্বার পার্ট বলি, 3 নাম্বার কি? মধ্য হিমালয়। মধ্য হিমালয়, এইটাকে লেজার হিমালয় বলা হয়। লেজার হিমালয় বলা হয়, হিমাচল বলা হয়, মধ্য হিমালয় বলা হয়। 4 নাম্বার যদি বলি, 4 নাম্বারটা হচ্ছিল শিবালিক। 4 নাম্বার কি? শিবালিক। এইটাকে বলা হয় আউটার হিমালয়। তাহলে এটা কোন দিক থেকে কোন দিকে ভাগ করলাম? উত্তর থেকে দক্ষিণে। মানে কিভাবে? এইভাবে। সব থেকে উত্তরে কোনটা? ট্রান্স হিমালয়। এর অপর নাম কি? টেথিস হিমালয়।
তারপরের হিমালয়ের নাম কি? গ্রেটার হিমালয় বা কি হিমাদ্রি। তারপরেরটার নাম কি? মধ্য হিমাচল, মধ্য হিমালয় বা হিমাচল বলতে পারো, লেজার হিমালয় বলতে পারো। তারপরের পার্ট কি? শিবালিক, আউটার হিমালয় বলা হয়। এই জায়গাটা একটা জিনিস মনে রাখো, এই চারটা ভাগের মধ্যে ট্রান্স হিমালয় হচ্ছিল সব থেকে প্রাচীন। কি বললাম? ট্রান্স হিমালয় হচ্ছে হলো সব থেকে প্রাচীন। যদি পরীক্ষায় প্রশ্নে আসে যে নিম্নে হিমালয়ের মধ্যে সব থেকে প্রাচীন হিমালয় কোনটা, যদি এই কথাটাই লেখা থাকে ট্রান্স হিমালয়, তাহলে তোমরা সেটাতেই টিক করবা, ট্রান্স হিমালয়। আবার আরেকটা কথা বলি, এই ট্রান্স হিমালয়ের গঠন হিমালয়ের মতন না। ট্রান্স হিমালয় ওল্ডেস্ট। বললাম না যে তোমার ইন্ডো অস্ট্রেলিয়ান পার্টটা ইউরেশিয়াকে ধাক্কা মারছে, এই ধাক্কা মারার আগের থেকেই এই তেথিস হিমালয়, ট্রান্স হিমালয় আগের থেকেই ছিল, এই পাহাড়টা আগের থেকেই ছিল। বোঝা গেল তো? তাই এর গঠন বাকি হিমালয়ের মতন না। যদি মেন হিমালয় বলি, মেন হিমালয়ের তিনটাই পার্ট, গ্রেটার হিমালয়, মধ্য হিমালয়, শিবালিক হিমালয়। যদি অপশনে ওল্ডেস্ট হিমালয়ের মধ্যে এই অপশনটা না দেখতে পাও, তার তখন সবসময় টিকমার বা গ্রেটার হিমালয় বা হিমাদ্রি। আর সব থেকে নবীন পার্ট শিবালিক। বোঝা গেল তো? কেননা ভালোভাবে চিন্তা করো, নিচ থেকে যখন উঠবে টপ ফ্লোরটা আগে তৈরি হবে, টপ ফ্লোর, তারপরে মিডিল, তারপরে লাস্টটা। তার মানে গ্রেটার, মিডিল আর শিবালিকের মধ্যে প্রাচীন কে? এই তিনজনের মধ্যে কে গ্রেটার? যদি অপশনে তেথিস হিমালয় বা ট্রান্স হিমালয় থাকে তবেই টিক মারবা, যদি ট্রান্স হিমালয় না থাকে তাহলে কি টিক মারবা? গ্রেটার হিমালয়। নিজেরা বুঝতে পারবো তো? আমি বারবার বলতেছি ট্রান্স হিমালয় লেখা থাকতে হবে। তাহলে ক্লাসিফিকেশন অফ হিমালয় বুঝতে পারলাম, ট্রান্স হিমালয়, তারপরে কি গ্রেটার হিমালয়, মিডিল হিমালয় আর শিবালিক হিমালয়। তেথিস হিমালয় লেখা থাকলে হবে না? হবে, একই তো ব্যাপার, ট্রান্স আর তেথিস। বোঝা গেল? তারপরে এবার ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে কি বলবো? ট্রান্স হিমালয় বা তেথিস হিমালয়। সবার প্রথমে কি দেখব? ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়, হিমালয়ের মধ্যে সব থেকে ওল্ডেস্ট পার্ট কোনটা? এইটা ওল্ডেস্ট পার্ট। এইবার যখন আমরা ভারত থেকে হিমালয়ের দিকে তাকাবো, তখন আমরা ট্রান্স হিমালয় কোনোদিনও দেখতে পারবো না। ট্রান্স মানে কি? ট্রান্স মানে হচ্ছে ব্যাক সাইড। আমার ট্রান্স কোনটা? আমার পিঠটা। ট্রান্স মানে কি? পিছন পাশ। আমাদের এখান থেকে কোনো সময় ট্রান্স হিমালয় দেখা যাবে না। এর গড় উচ্চতা কেন দেখা যাবে না বলতে দিই। এর গড় উচ্চতা ৬,০০০ মিটার। এর গড় উচ্চতা কত? ৬,০০০ মিটার। আর হিমালয়ের থেকে ওল্ডেস্ট কোনটা? ট্রান্স হিমালয়। বুঝলেন তো? যদি ট্রান্স হিমালয় বুঝাইতে হয় তোমাদেরকে, তাহলে আমাকে পুষ্পা স্টাইলে দাঁড়াতে হবে। পুষ্পা স্টাইলে যদি দাঁড়াই, পার্টগুলো কি কি বলছিলাম সবার প্রথমে? ট্রান্স, গ্রেটার, মধ্য, সর্বোচ্চ। এই কয়টা যে চারটা পার্ট বললাম, এদের মধ্যে সব থেকে উঁচুকে বলবা হিমাদ্রি বা গ্রেটার হিমালয়। সব থেকে উঁচুকে গ্রেটার হিমালয়। আমাকে পুষ্পা স্টাইলে যদি দাঁড়াই, কোনো এইভাবে দাঁড়াবো, হ্যাঁ কি না? তার মানে এইটা হচ্ছে কি আমার? এইটা শিবালিক। এইটা কি? এই মিডিলটা কি? মধ্য হিমালয়। আর এটা কি? হিমাদ্রি। আর দেখো এদের থেকে উঁচু এইটা, এটা কি? এটা হচ্ছিল টেথিস বা ট্রান্স। তার মানে কি বললাম? ট্রান্স হচ্ছিল ব্যাক সাইড অফ হিমালয়, তাই কি না? পুষ্পা স্টাইলে দাঁড়ালে পরে বোঝা যায়। ক্লিয়ার তো? তাহলে শিবালিক, মিডিল হিমালয়, হিমাদ্রি আর টেথিস। ক্লিয়ার? তার মানে বলো তো, উচ্চতা হিসাবে পরপর সাজালে কি দাঁড়াবে? উচ্চতা হিসাবে পরপর কি? হিমাদ্রি, তারপরে কি? ট্রান্স, তারপরে কি? মিডিল, তারপরে কি? শিবালিক। ক্লিয়ার তো? কোনো সমস্যা নেই। এবার দেখো, ট্রান্স হিমালয় ওল্ডেস্ট পার্ট, গড় উচ্চতা কি? ৬,০০০ মিটার। এই ট্রান্স হিমালয়েরও চারটা পার্ট আছে। ট্রান্স হিমালয়কে যদি ভাগ করি, ট্রান্স হিমালয়ের পার্ট কি কি? সবার প্রথমে হচ্ছিল কারাকোরাম। কারাকোরাম। ২ নম্বরের পর কি? লাদাখ রেঞ্জ। প্রথমে হচ্ছিল কারাকোরাম রেঞ্জ, তারপরে কি? লাদাখ রেঞ্জ। ৩ নম্বরে কি? জাসকর রেঞ্জ। ৪ নম্বর কি? কৈলাস রেঞ্জ।
বোঝা গেল তো? তাহলে কি বললাম, যদি ট্রান্স হিমালয়কে ভাগ করি, ট্রান্স হিমালয়ের পার্ট কি কি? চারটা। সবার উপরে কি? কারাকোরাম, তারপরে কি? লাদাখ, তারপরে কি? জাসকর, তারপরে কি? মনে রাখবা, সবার উপরে হচ্ছে, সবার উপরে কারাকোরাম রেঞ্জ, তারপরে লাদাখ রেঞ্জ, তারপরে জাসকর রেঞ্জ, তারপরে কৈলাস রেঞ্জ, এরকম ভাবে থাকবে। বোঝা গেল তো? কৈলাস কোথায়? তিব্বতে, তোমরা জানোই। হুম, তাহলে ট্রান্স হিমালয়ের আরেক নাম কি? টেথিস হিমালয়। ট্রান্স হিমালয়কে চারটা ভাগে যদি ভাগ করি, তাহলে কি কি বলছিলাম? কারাকোরাম, লাদাখ, কারাকোরাম, লাদাখ, জাসকর, কৈলাস। হয়ে গেল। এবার কারাকোরাম রেঞ্জ সম্পর্কে জানি। এই কারাকোরাম রেঞ্জের অপর নাম কৃষ্ণগিরি রেঞ্জ। কৃষ্ণগিরি রেঞ্জ, কৃষ্ণগিরি রেঞ্জ। এই কারাকোরাম শ্রেণী, কারাকোরাম শ্রেণী, কারাকোরাম শ্রেণী, কারাকোরাম শ্রেণী পশ্চিম পাশটা উত্তর দিকে উঠে যায়। উত্তর দিকে উঠে গিয়ে পামির নটের সঙ্গে কানেক্ট হয়। পামির নট, KNOT, মানে কি? গিফট। পামির নট। পামিরকে কি বলা হয়? পামিরকে বলা হয় পৃথিবীর ছাদ বলা হয়। আর এই পামির মালভূমি কোথায় অবস্থিত? যেহেতু এটাকে মালভূমি কেন বলা হয়? এটাকে মালভূমি বলা হয় এই কারণে মালভূমি পড়া আসছি, মালভূমির গঠন দেখা আসছি। টপ ফ্লোরটা টেবিলের মতন, এই জন্য এটাকে পৃথিবীর ছাদ বা মালভূমি বলা হয়, পামির মালভূমি। এই পামির নটের সঙ্গে কোনটা যুক্ত হয়? কারাকোরাম। পামির মালভূমি অবস্থিত তাজাকিস্তানে। এই পামির মালভূমিকে কেন নট বলা হয়? ওইখানে অনেক পর্বত শ্রেণী আছে। একটা এই পাশ থেকে হিন্দুকুশ পর্বতমালা আছে, আর উপরে আছে তাসানিয়া। বোঝা গেল তো? তাহলে কারাকোরাম উত্তর দিকে বেঁকে কিসের সঙ্গে যুক্ত হইলো? পামির নটের সাথে। বোঝা গেল তো? আচ্ছা, ট্রান্স হিমালয়ের গড় উচ্চতা গড়ে 6000। ঠিক আছে তো? এই কারাকোরাম রেঞ্জের অপর নাম কি? কৃষ্ণগিরি। বুঝলে তো? এই কারাকোরাম রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কেটু। কেটু বা কি? গড উইন অস্টিন। গড উইন অস্টিন। এর উচ্চতা কত? 8611 মিটার। 8611 মিটার। এই কেটু ভারতে উচ্চতার দিক থেকে প্রথম, কিন্তু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। বুঝলেন? প্রথম সর্বোচ্চ শৃঙ্গ তাহলে কি? মাউন্ট এভারেস্ট। আর দ্বিতীয় কে? গডউইন অস্টিন বা কে। এই কারাকোরাম রেঞ্জের অন্যান্য শৃঙ্গগুলো কি? এইটা যদি K2 হয়, তারপরে এটা হবে K3। এটাকে বলা হয় ব্রড পিক। K3 এর উচ্চতা 8047 মিটার। তারপরে কি? K4, এটা হচ্ছিল গ্যাসারব্রুম 2। তারপরে আছে K5, গ্যাসারব্রুম 1, গ্যাসারব্রুম 2 এর উচ্চতা 8000, আর গ্যাসারব্রুম 1 এটা 8068 মিটার। বুঝলে তো? এই দিক থেকে এইদিকে কিন্তু কেন লিখছি বোঝার ব্যাপার আছে, কিন্তু ভারতের একদম টপে K2, তাই না? আর এইদিকে পিকগুলো কি কি? আস্তে আস্তে উপর দিকে উঠে। আমি ম্যাপে দেখাই দেবো, চিন্তা নেই। হ্যাঁ, তাহলে কি কি বললাম? কারাকোরামের অন্যান্য শৃঙ্গগুলো কি কি? K2, K3, K4, K5। এইভাবে তো সোজা মনে রাখা, কোনোদিন এইভাবে আসবে না। কোন রেঞ্জের? গ্যাসারব্রুম 2 কোন রেঞ্জের অন্তর্গত? কইতেই পারে না, কি কয়। কিন্তু K3, K4 দিলে চিনা ফেলাবা। এই জন্য ওদের অন্যান্য নামগুলো জানতে হবে। তার মানে K2 কি বললাম? গডউইন অস্টিন বা K2। এটা কারাকোরাম রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে গডউইন অস্টিন K2 উচ্চতা কত বললাম? K2 উচ্চতা লেখাই আছে 8611 মিটার। K2 পরেরটা কি? K3। এর নাম কি? ব্রড পিকের উচ্চতা 8000, শুধু 8047 মিটার। 8047 ব্রড পিক। তারপরে K4 ভ্যালু, K4 মানে কি? গ্যাসারব্রুম 2, হাইট 8035 মিটার। তারপরে গ্যাসারব্রুম 1 K5 নাম কি?
কত হাইট? 8,870। সিংহ, সিংহ, এই যে এই যে সিংহ। কারাকোরাম রেঞ্জের, এটা কারাকোরাম রেঞ্জ যদি হয়, এইটা হবে K2, তার K2, K3, K4 এরকম করে সিংহ মাউন্টেন। না, বড় থেকে ছোট আমি বলিনি, বড় থেকে বলিনি। K2 পরের সিংহের নাম কি? K3, তারপরে K4, K5, তারপরে কি গডউইন অস্টিন, ব্রড পিক, গ্যাশারবুম 2, গ্যাশারবুম 1। বড় থেকে ছোট আসবে না, কোন রেঞ্জের অন্তর্গত এটাই আসে। তাহলে কারাকোরাম বুঝতে পারলা তো? এই কারাকোরামে সব থেকে বেশি, কারাকোরামে সব থেকে বেশি হিমবাহ পাওয়া যায়। সব থেকে বেশি হিমবাহ কোন রেঞ্জে? কারাকোরামে। যেমন সিয়াচেন হিমবাহ, সিয়াচেন, বল্টারো, সিয়াচেন হিমবাহ, বল্টারো, হিসপার ইত্যাদি, হিসপার ইত্যাদি। সিয়াচেন হচ্ছিল কি? দীর্ঘ। সিয়াচেনকে কি বলা হয়? আরে কেমন হিমবাহ? দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। এইটা হচ্ছিল ওয়ার্ল্ডের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। আচ্ছা, এই যে কারাকোরাম সম্পর্কে আলাপ করলাম, এটা কোন হিমালয়ের অন্তর্গত বললাম? ট্রান্স হিমালয়ের অন্তর্গত। ট্রান্স হিমালয়ের কয়টা পার্ট বলছি? একটা বললাম কারাকোরাম, এরপরে কোনটা? লাদাখ রেঞ্জ। এবার তাহলে লাদাখ রেঞ্জ সম্পর্কে দেখি। লাদাখ রেঞ্জ, লাদাখ রেঞ্জ, এই লাদাখ রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলি তাহলে হচ্ছে রাকাপোশি। রাকাপোশি, লাদাখ রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? রাকাপোশি। এটা এমন একটা মাউন্টেন, এটা হচ্ছিল ওয়ার্ল্ডের সব থেকে বেশি খাড়া ঢালযুক্ত পর্বত। বুঝে গেল? তাহলে বিশ্বের খাড়া ঢালযুক্ত পর্বতের নাম কি? প্রথম রাকাপোশি। এটা কোন রেঞ্জের অন্তর্গত? লাদাখ রেঞ্জের অন্তর্গত। লাদাখ রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম রাকাপোশি। পরীক্ষায় আসছে কিন্তু, মনে রাখবা। এই লাদাখে লবণাক্ত জলের হ্রদ পাওয়া যায়। লবণাক্ত জলের হ্রদের নাম কি? এই হ্রদে আমরা পড়ে আসছি, প্যাংগং লেক। কি নাম? প্যাংগং লেক, প্যাংগং লেক। এই লাদাখে খারদুংলা পাস অবস্থিত। খারদুংলা পাস অবস্থিত। এই খারদুংলা পাস কোন কোন জায়গাকে যুক্ত করছে? খারদুংলা পাস নুব্রা, নুব্রা পড়াইছিল মনে আছে? নুব্রা ও সায়ক ভ্যালিকে যুক্ত করছে। সায়ক ভ্যালিকে যুক্ত করছে। কোনটা পাস? খারদুংলা পাস। মনে থাকবে? তাহলে বলো, কারাকোরামের পরে লাদাখ, লাদাখ রেঞ্জে লবণাক্ত জলের হ্রদ নাম কি? প্যাংগং লেক। এইটা একটা কিন্তু বিতর্কিত এলাকা। কার কার? চীন এবং ভারতের, প্যাংগং লেক। আচ্ছা, লাদাখ বুঝে ফেলাম, কারাকোরাম পড়লাম। আচ্ছা বলো, কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ, লাদাখের সর্বোচ্চ শৃঙ্গ রাকাপোশি। খাড়া ঢালযুক্ত শৃঙ্গ রাকাপোশি। জাস্করের মধ্যে সেরকম কিছু নেই, খালি একটাই দিকে রাখবো। জাস্কর রেঞ্জে লাদাখ কাশ্মীরকে কে যুক্ত করছে? লাদাখ ও লাদাখ এবং কাশ্মীরকে যুক্ত করছে কে? জজিলা পাস। জজিলা পাস মনে রাখবা। এই জজিলা পাস থেকে একটা প্রশ্ন আসে, জজিলা পাস কোন রেঞ্জে অবস্থিত? জাস্কর রেঞ্জে অবস্থিত। তো জাস্কর রেঞ্জ থেকে আর কিছু নাই। এরপরে পড়বো কি? কৈলাস। কৈলাস, কৈলাস না, কৈলাস রেঞ্জ। এই কৈলাস রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কৈলাস পর্বত। একমাত্র পর্বত যেখানে মানুষ আরোহণ এখন অব্দি করতে পারেনি। কৈলাস রেঞ্জ পারেনি এখনো। কৈলাস রেঞ্জ এটা কোথায় অবস্থিত? কৈলাস রেঞ্জ তিব্বতে অবস্থিত। কৈলাস রেঞ্জ তিব্বতে অবস্থিত। বলতো এই কৈলাস থেকে কয়টা নদীর উৎপত্তি হয়েছিল? পড়াইছি,
কি কি? একটা সিন্ধু চলে গেল উপরে, নিচ দিয়ে চলে গেল শতদ্রু, ডান দিকে চলে গেল কি ব্রহ্মপুত্র, কৈলাস রেঞ্জ, আর কিছু নাই। তাহলে ট্রান্স হিমালয় সম্পর্কে বুঝলা তো? আচ্ছা, ট্রান্স হিমালয়ের যদি পাথর সম্পর্কে আসো, বলবা ট্রান্স হিমালয় গ্রানাইট শিলা দ্বারা গঠিত। হ্যাঁ, ট্রান্স হিমালয় কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট। এর গড় উচ্চতা তো 6000 মিটার দেখাই দিলাম। তাহলে